আপনাকে স্বাগত। ধন্যবাদ। আপনার মাধ্যমে চ্যানেল আইয়ের দর্শক শ্রোতাদের ধন্যবাদ। কেমন আছেন? এক কথায় বলতে গেলে মানুষ যখন জীবিত থাকে ভালোই থাকে সবাই। বাংলাদেশ কেমন আছে বলে মনে করছেন? বাংলাদেশ মোটেই ভালো নেই। ভালো নেই কবে থেকে? মহান মুক্তিযুদ্ধের পর থেকেই নাকি রিসেন্টলি? মুক্তিযুদ্ধের পর থেকে ভালো নেই এ কথা বললে মিথ্যা কথা বলা হবে। আচ্ছা, আমরা আমাদের জীবন দিয়ে পাকিস্তানিদের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করেছি। মুক্ত হওয়ার পরে দেশ ভালো থাকবে না এটা বলা তো সাজে না। হ্যাঁ, দ্বন্দ্ব থাকে। স্বাধীনতা যুদ্ধে যারা পরাজিত হয়েছে তারা সশস্ত্র যুদ্ধে পরাজিত হয়েছে, কিন্তু তার অর্থ সবাই পরাজিত হয় নাই। যে স্বপ্ন যে আশা নিয়ে যুদ্ধ করেছিলেন, একটি স্বাধীন দেশ চেয়েছিলেন এবং পেয়েছিলেন, সেটি কতটা সত্যি হয়েছে স্বাধীনতার 53-54 বছর পর? সেটা আর অনেকটাই হয় নাই। আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, স্বাধীনতা চেয়েছিলাম পাকিস্তানের বঞ্চনার বিরুদ্ধে। পাকিস্তান আর্মিতে তখন 3 লাখের মতো সদস্য ছিল, তার মধ্যে আমরা ছিলাম বাঙালিরা 16-17 হাজার। আমরা জাতীয় বাজেটের খুব যদি বেশি পাই তাহলে 15% পেতাম, বাকিটা সবই পশ্চিম পাকিস্তানে। মানে বৈষম্যের বিরুদ্ধেই তো এই স্বাধীনতা হয়ে এসেছিল। 2024-এ যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে সেটাকে আপনি কিভাবে দেখেন? দেশের জন্য কতটা উপকারী হলো? আপনাকে কি বলবো, পাকিস্তানের বৈষম্য আর জুলাই আগস্ট মাসের বৈষম্য, এটাকে যদি এক করে দেখতে চান তাহলে আত্মহত্যা করা উচিত আমাদের। 70-এর নির্বাচনী ফলাফল পাকিস্তানিরা মানে নাই, যার বিরুদ্ধে বাঙালিরা রুখে দাঁড়িয়েছিল। যে ভোটের রায় না মানার কারণে পাকিস্তানের করাল গ্রাস থেকে আমরা মুক্তি নিয়েছি, সেই ভোট কিন্তু শেখ হাসিনার আমলে এদেশের মানুষ প্রায় 15-16 বছর দিতে পারে নাই। মহান মুক্তিযুদ্ধের উত্তরাধিকার হিসেবে আমরা এই 24-এর আন্দোলনকে দেখতে পারি? না, সেটা ওইভাবে তুলনা করা যাবে না। মুক্তিযুদ্ধকে আলাদা করে রাখাই আপনার জন্য ভালো, কারণ মুক্তিযুদ্ধ একটা দেশে একবারই হয়, স্বাধীনতা একটা দেশে একবারই আসে। যারা আওয়ামী লীগ করেন শুধু তারাই স্বাধীনতার পক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আর বাকি সবাই রাজাকার, বাকি সবাই বিপক্ষের শক্তি, এই যে একটা পোট্রে করার চেষ্টা হয়েছে, এটাকে আপনি স্বীকার করেন? স্বাধীনতা যুদ্ধের পর দেশটা সঠিকভাবে চালানো যায় নাই। শেখ মুজিবুর রহমান মানতে হবে, কিছুটা তো পারেনি, এটাকে মানতেই হবে। কিন্তু তাকে হত্যা করে এই প্রক্রিয়াটাকে বাধামুক্ত করার চেষ্টা করা হয়েছে, যেটা আমরা অনেকটা বুঝে উঠতে পারি নাই যে বঙ্গবন্ধুকে হত্যা করা যেতে পারে, এবং তাও বাঙালির দ্বারা বঙ্গবন্ধুকে কখনো হত্যা করা যেতে পারে। শেখ মুজিবুর রহমান থাকা অবস্থাতেই তিনি আওয়ামী লীগকে ভ্যানিশ করে বাকশাল করেছিলেন। তার মৃত্যুর পর আবার যে বাকশাল থেকে আওয়ামী লীগ চলে আসলো, এটাকে তবে প্রমাণ করে যে বাকশালের সিদ্ধান্ত ভুল ছিল? সমস্যা হলো আমরা অনেক কিছু একতরফা ভাবে দেখি, আর যে কোনো জিনিস যদি সফল না হয়, মাঝপথে যদি ভেঙে যায়, তাহলে তার অনেক ত্রুটি থাকে, তার ভালো দিকটা উঠে আসে না, প্রকাশ পায় না। বঙ্গবন্ধুকে হত্যা করার মধ্য দিয়ে তার যে পদক্ষেপ, দ্বিতীয় বিপ্লবের পদক্ষেপ, এটাকে কলঙ্কিত করার চেষ্টা করা হয়েছে, কলঙ্কিত করা হয়েছে। আপনার জন্ম স্বাধীনতার পরে, আপনি স্বাধীনতার ফসল। আপনার স্বাধীনতাকে যতখানি অধ্যয়ন করা দরকার, যতখানি দেখা দরকার, বোঝা দরকার, হয়তো তাতে অভাব আছে। স্বাধীনতাতে যে অনেক মানুষের অবদান ছিল সেটাকে অস্বীকার করে শুধুমাত্র একক ব্যক্তি, যদি আমি বলি শেখ মুজিবুর রহমানকে একক নায়ক করে স্বাধীনতাকে যে ইতিহাস জানানো, সেই প্রয়াসটি কি আওয়ামী লীগ সরকার করেছে কিনা, নাকি সঠিক ইতিহাসটি তারা জানিয়েছে? আপনাকে আমি একটি জিনিস বলবো, শেখ মুজিবকেই নায়ক করা হয়েছে, একক নায়ক। শেখ মুজিবকে একক নায়ক করা হয়েছে, এটাও যেমন সত্য নয়। আবার
শেখ মুজিবকে যেভাবে তুলে ধরা দরকার ছিল আমরা ততটা তুলে ধরতে পারি নাই। তথাকথিত আওয়ামী লীগ যেভাবে শেখ মুজিবকে বঙ্গবন্ধুকে বলবার চেষ্টা করেছে, বঙ্গবন্ধু তা নন। বঙ্গবন্ধু আমাদের সবাইকে দিয়ে বঙ্গবন্ধু। আর গত 15-16 বছর বঙ্গবন্ধু শেখ পরিবারের বঙ্গবন্ধু। আপনার কি মনে হয় সেজন্যই আসলে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভাঙচুর, 32 নম্বরের বাড়ি ভাঙচুর হয়েছে? আপনাকে যদি এও বলতে হয় যে বর্তমান পরিবর্তন, রাস্তাঘাটে মারপিট, বঙ্গবন্ধুর মোরাল ভাঙা, এমনকি তার বাড়িতে আগুন দেওয়া, এর মহান কৃতিত্ব কি টিক্কা খানের, ইয়াহিয়ার? মোটেই নন। বঙ্গবন্ধু কন্যা অযোগ্য নেত্রী শেখ হাসিনার পুরোপুরি অবদান। তাহলে তো যারা ভাঙচুর করছে তাদেরকে নিশ্চয়ই আপনি দোষ দিচ্ছেন না, নাকি? কিছু কিছু ক্ষেত্রে তো 100% দোষ দেব, আর কিছু ক্ষেত্রে মোটেই দোষ দেব না। তার জন্যে তারা বাহুবা পেতে পারেন। মুক্তিযুদ্ধের জন্য যদি আপনি আমাকে দোষ দেন তাহলে তো আপনি দেশের স্বাধীনতা চান না। যারা মুক্তিযুদ্ধ করেছে, যারা স্বাধীনতা চেয়েছে, প্রত্যেকের জন্য বাহুবা দেবেন। অফকোর্স। যারা এই রিজিমের বদল চেয়েছে, শেখ হাসিনার পরিবর্তন চেয়েছে, তাদেরকে তো অবশ্যই ধন্যবাদ দিতে হবে। জামাতে ইসলামকেও ধন্যবাদ দিবেন না, এই কাজে তো তাদের প্রকাশ্য কোনো ভূমিকা নেই। আমি আন্দোলনকারী সকলকেই ধন্যবাদ দিতে চাই। কিন্তু ভারতে অনেক পরিবর্তন আসছে, অনেকবার। ইন্দিরা গান্ধীকে সরিয়ে মুরারজি দেশাই এসেছিলেন, আবার মুরারজি দেশাইকে সরিয়ে অটল বিহারী বাজপেয়ী এসেছিলেন, এরপর আবার কংগ্রেস এসেছিল, কংগ্রেসকে সরিয়ে নরেন্দ্র মোদী এসেছে। কিন্তু কারো জাদুঘর কেউ পুড়তে যায়নি, ভাঙতে যায়নি। বঙ্গবন্ধুর বাড়ি এবং জাদুঘর জ্বালিয়ে পুড়িয়ে দেয়া ইতিহাসের বিচারে জঘন্য অপরাধ হবে। এবং এখনো সময় আছে, যারা এই বৈষম্য বিরোধী আন্দোলন করেছে তাদের এ নিয়ে দুঃখ প্রকাশ করা উচিত। এবং যারা এই কাজটা করেছে, আমি মনে প্রাণে বিশ্বাস করি এই কাজ তারা করে নাই। বঙ্গবন্ধুকে গালি দিলে আপনিও গালি খাবেন, আপনার পিতামাতাকেও গালি দেওয়া হবে। বঙ্গবন্ধু না থাকলে এই স্বাধীনতা আপনি পেতেন না। কেউ কেউ বলছে উনি একাই করেছেন, উনি একা করেন নাই, কিন্তু অনেক করেছেন। উনি না থাকলে আমরা বীরেরা রাস্তাও দাঁড়াতে পারতাম না। আজকে জিয়াউর রহমান মস্ত বড় নেতা, এবং এটাকে স্বীকার করতে হবে। 7ই মার্চে বঙ্গবন্ধু বলেছিলেন, যার যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করো। কিন্তু জিয়াউর রহমান কিন্তু মোকাবেলা করতে বের হয় নাই, উনি কিন্তু ব্যারাকেই ছিলেন। আমরা যদি 25শে মার্চ পর্যন্ত আন্দোলনকে ধরে রাখতে না পারতাম তাহলে হয়তো জিয়াউর রহমানকে পেতাম না। সেই জন্য সময় একটা নিয়ামক শক্তি, সময়কে মর্যাদা দিতে হয়। আজকে স্বাধীনতার 53-54 বছর পর আপনি শেখ মুজিবকে ভুলে যাবেন, কাদের সিদ্দিকীকে ভুলে যাবেন, জিয়াউর রহমানকে সব বলবেন। তা আজকে বলতে পারেন, কিন্তু ভবিষ্যৎ ইতিহাস সেটাকে গ্রহণ করবে না। স্বাধীনতার ঘোষণা নিয়ে কি আপনি আমাদের একটু জানাবেন? যে তাজউদ্দিন আহমেদের কন্যা তার একটি বইয়ে লিখেছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই সময় ঘোষণা দিতে রাজি হননি। আপনি আসলে আমাদের কি বলবেন, ইতিহাসটা কি জানাবেন? একটা সময় ছিল স্বাধীনতার ঘোষণা, এটা খুব মূল্যবান ছিল। যখন যুদ্ধ চলেছে তখন প্রতি ঘন্টায় ঘন্টায় এটা বাজানো হয়েছে। বাংলাদেশ বেতার থেকে বাজানো হয়েছে, আকাশবাণী থেকে বাজানো হয়েছে। জিয়াউর রহমানের কণ্ঠে স্বাধীনতার ঘোষণা। বিবিসিতে অনেক জিনিস বারবার প্রচার করা হয় না, এটা করা হয়েছে। এবং জিয়াউর রহমানের কণ্ঠে স্বাধীনতার ঘোষণাটা খুবই মূল্যবান। সেটি কি শেখ মুজিবুর রহমানের দেয়া নাকি জিয়াউর রহমানেরই দেয়া? আপনি কি মনে করেন যে এখন যদি আমি একটা ঘোষণা দেই যে আজকে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান অধ্যাপক ইউনূসকে বরখাস্ত করা হলো, বলেন তো বরখাস্ত হবে কিনা? তাহলে জিয়াউর রহমান কি তখন অথরিটি ছিল? আজকে যে সরকার আছে এই সরকারের কোনো অথরিটি আছে কিনা? 100% আছে। যদি
আন্দোলনের মধ্য দিয়ে যে সরকারকে সরানো হয়েছে, এই সরানোর কারণে তাদের শতভাগের অথরিটি আছে, বৈধতা আছে। যতক্ষণ মানুষ তাদেরকে সমর্থন যোগাচ্ছে ততক্ষণ, এবং এই বৈধতাকে প্রমাণ করতে হলে নেক্সটে ইলেকশন করতে হবে। সেই ইলেকশনে এই কর্মকাণ্ডগুলো সবগুলো বৈধ করে নিতে হবে, তবেই বৈধ হবে, না হলে অবৈধ থাকবে। শেখ মুজিবুর রহমানের হয়ে জিয়া রহমান ঘোষণা দিলে সে ঘোষণার মূল্য যদি 1 কোটি হয়, বঙ্গবন্ধুকে বাদ দিয়ে ঘোষণা দিলে তার মূল্য 10,000ও না। একটু অন্তর্বর্তীকালীন সরকারের জায়গায় আসে, রাজনৈতিক দলগুলো এখন চাইছে যে মিনিমাম সংস্কারের পর একটি নির্বাচন দেওয়ার জন্য। তবে যে ছাত্ররা আসলে নেতৃত্ব দিল এই অভ্যুত্থানে, তারা চাইছে যে সম্পূর্ণ যে রাষ্ট্র ব্যবস্থায় জং ধরেছিল সেটির পুরোপুরি সংস্কার, তারপরে নির্বাচন। আপনার কি মনে হয় কোনটা আসলে করা উচিত? আসলে ছাত্র বন্ধুরা একটা মারাত্মক সফল কাজ করেছেন। শেখ হাসিনার নেতৃত্বের আওয়ামী লীগ, আমি সাধারণত এটাকে হাসিনা লীগই বলি, এখানে কোনো নেতৃত্ব গড়ে ওঠে নাই, কোনো ব্যক্তিত্ব গড়ে ওঠে নাই। এখানে শেখ হাসিনার কর্তৃত্ব নেতৃত্বই হচ্ছে শেষ কথা। এবং যেখানে দেখা গেছে যে তাদের প্রচুর দুর্নীতি আছে। তাহলে কি 75 পরবর্তী সময়ে শেখ মুজিবুর রহমানের আদর্শের কোনো দলই ছিল না? যদি আওয়ামী লীগ আপনি হাসিনা লীগ বলেন। শেখ হাসিনা যতক্ষণ ক্ষমতায় না গেছে ততক্ষণ পর্যন্ত আদর্শের দলই ছিল, এবং ক্ষমতায় যাওয়ার পরেও 2-4 বছর নিশ্চয়ই তার আদর্শের দল ছিল। যখন ভোট চুরি করে ক্ষমতায় গেছে তখন থেকে তার আদর্শ বিচ্যুত হতে চেষ্টা করেছে। এই যে সংস্কার, কোনো সংস্কার করাই সম্ভব না এই সরকারের পক্ষে। এখানে একটা সংস্কার করার জন্যে তাদের আন্তরিক হওয়া উচিত, সেটা হচ্ছে নির্বাচনের প্রক্রিয়াটা। মানুষ যে ভোট দেয়, ভোটার, সঠিক ভোটার, ভোট কেন্দ্রে গিয়ে মানুষ যাতে ভোট দিতে পারে, সেই পরিবেশগুলো, সেই সংস্কারগুলো করা দরকার, যেটা আগের সরকারগুলো এটাকে নষ্ট করে ফেলেছে। শেখ হাসিনা একটা সময় আপ্রাণ চেষ্টা করেছেন কিছু ভোটার ভোট কেন্দ্রে যাক, তার আহ্বানে কোনো ভোটার ভোট কেন্দ্রে যায় নাই, এমনকি আওয়ামী লীগের লোকেরাও অনেকে যায়নি। কিন্তু অধ্যাপক ইউনূসের আমলে যে নির্বাচনটা হবে, সেই নির্বাচন যদি আপনি সঠিকভাবে করাতে পারেন তাহলে 80% ভোটার ভোট কেন্দ্রে যাবে, এবং এত বিপুল পরিমাণ ভোটার ভোট কেন্দ্রে গেলে ভোটে চুরি করা খুবই কঠিন হয়ে পড়ে। আর যা চুরি করবে আসল ভোটের কাছে সেটা গন্তাই থাকবে না। বর্তমান রাজনৈতিক মাঠে বাংলাদেশ জামাতে ইসলামী বেশ অ্যাক্টিভ ভাবে আছেন। স্বাধীনতার বিপক্ষের শক্তি বলে আমরা তাদের জেনেছি, যদিও তারা বর্তমান সময়ে বলছেন তারা মুক্তিযুদ্ধকে ওন করেন, বাংলাদেশের স্বাধীনতাকে ওন করেন, এবং এই বিষয়ে তারা বেশ পজিটিভ। রাজনীতিতে তাদের এই অ্যাক্টিভনেসকে আপনি কিভাবে দেখছেন? আসলে মুক্তিযুদ্ধের সময় যদি জামাত রাজনৈতিকভাবে পাকিস্তানকে সাপোর্ট করত, তাদের প্রতি আমার কোনো অভিযোগই থাকতো না। তারা শুধু রাজনৈতিকভাবে করে নাই, তারা প্রত্যক্ষভাবে একটা সশস্ত্র গোষ্ঠী তৈরি করে তার দ্বারা হত্যা, নারী ধর্ষণ, জ্বালাও পোড়াও, যে জঘন্য অপরাধ, মানবতা বিরোধী জঘন্য অপরাধ, সেগুলো করেছে। কিন্তু আজকে যারা আছেন বা নেতৃত্ব দিচ্ছেন, তারা প্রত্যক্ষভাবে সেই অপরাধের সঙ্গে জড়িত ছিলেন না। এবং এখন জামাত যারা করেন তার শতকরা 80% বাংলাদেশেই জন্ম তাদের। তাহলে আমার স্বাধীন দেশের সন্তান, তাদের তো আমার মতোই অধিকার থাকবে, আমার সমান অধিকার থাকবে। জামাতে ইসলাম যতক্ষণ পর্যন্ত মুক্তিযুদ্ধে তাদের অপরাধের জন্যে, তাদের পূর্বসূরীদের অপরাধের জন্যে একেবারে পরিষ্কার খালাস নিয়তে, যেটা আল্লাহ গ্রহণ করে, বর্জন করে, ক্ষমা না চাইবেন, তারা তেমন বেশি কিছু করতে পারবে না। কিন্তু ঢালাও ভাবে আপনি আজকের সন্তানদেরকে আপনি স্বাধীনতা বিরোধী বলবেন, এটা খুব যুক্তিযুক্ত না। আর একটা দেশে স্বাধীনতার পক্ষের লোকই থাকে, স্বাধীনতা বিরোধী কোনো দল থাকে না। স্বাধীনতা বিরোধী হলে তারা
দেশের বাইরে চলে যায় অথবা তাদেরকে দেশের বাইরে পাঠিয়ে দিতে হয়। আমাদের 16 ডিসেম্বর মহান বিজয় দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তার এক সোশ্যাল মিডিয়া স্ট্যাটাসে এমনভাবে একটি পোস্ট করেছেন যেখানে 16 ডিসেম্বরকে আসলে তাদের সঙ্গে পাক বাহিনীর যুদ্ধের বিজয়ের দিন বলেছেন, যেখানে বাংলাদেশ শব্দটি পর্যন্ত উচ্চারণ করা হয়নি। এই ব্যাপারটি নিয়ে আসলে কি বলবেন? নরেন্দ্র মোদী মুক্তিযুদ্ধের সময় কিন্তু খুবই ছোট মানুষ ছিলেন, একটা প্রভিন্সিয়াল এলাকার উনি নেতা ছিলেন। ঢাকা বিজয় করেছে মিত্র বাহিনী, ভারতীয় বাহিনী না। ভারত আমাদের মুক্তিযুদ্ধে যে সাহায্য করেছে তার জন্য আমাদের 1000 বছর কৃতজ্ঞ থাকা উচিত, এবং আমি তো থাকবই। কিন্তু ভারত আমাদের অসম্মান করবে, ভারতের দয়ায় বাস করতে হবে, ভারত আমার সঙ্গে বড় ভাইয়ের মতো আচরণ করবে, আমি ছোট ভাই থাকব, এটা আমি পছন্দ করি না। ভারত একটা দেশ, আমরা আরেকটা দেশ, এক সমান মর্যাদা নিয়ে আমরা পারস্পরিক সুপ্রতিবেশীর মতো আমরা বাস করি। ভারত এবং পাকিস্তান একে স্বাধীনতাও বলতে পারেন, আবার বিভক্তিও বলতে পারেন। ব্রিটিশের হাত থেকে মুক্ত হয়েছে 47 সালের 14 এবং 15 আগস্ট। 48 সালে ভারত পাকিস্তান একটা লড়াই হয়েছে কাশ্মীরে। সেই লড়াইয়ে ভারত খুব একটা সুবিধা করতে পারেনি। যদি পারতো তাহলে কাশ্মীরের অর্ধেক পাকিস্তান দখল করে আছে কেন? 62 সালে চীন ভারতকে আক্রমণ করে, ভারত নাস্তানাবুদ হয়ে যায়, এবং যাওয়ার পরে হার্ট অ্যাটাক করে পণ্ডিত জওহরলাল নেহেরু মারা যায়। মারা যাওয়ার পরে পাকিস্তানের সাথে 65 সালের 6 সেপ্টেম্বর যুদ্ধ হয়। এই যুদ্ধেও ভারত খুব একটা ভালো করতে পারেনি। পাকিস্তান যে খুব বেশি ভালো করছে তা না। এরপরে 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে তারা অংশগ্রহণ করে, এবং ভারতের পরিকল্পনায় ছিল না ঢাকা দখল। এর দুটো কারণ ছিল। একটা হচ্ছে পাকিস্তান খুব শক্ত আর্মি, আরেকটা হচ্ছে ঢাকা হচ্ছে অনেক পুরানো শহর, এটা দখল করতে হলে, বোম্বিং করতে হলে অনেক কিছু ভাঙবে, উড়ে যাবে, ধ্বংস হবে। এইটা ভারতের বিরুদ্ধে যাবে কিছুদিন পরে, যেরকম একটা শহরকে গুড়িয়ে দিয়েছে। সেই জন্যে ঢাকা দখলের পরিকল্পনা ভারত নেয় নাই। পরিকল্পনা করেছিল চারদিক থেকে ঢাকাকে চেপে ধরে আলাপ আলোচনার মধ্য দিয়ে পাকিস্তানি আর্মিকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া। তো সেই জন্য বলছি যে ভারতের বিজয়ের কিন্তু আর কোনো ইতিহাস নাই। নরেন্দ্র মোদীর বলার পিছনে আমাদেরও ভূমিকা আছে। আমরা আমাদের ভূমিকাকে চুপিয়ে রাখবার চেষ্টা করেছি, একজন আরেকজনকে ল্যাং মারার জন্যে ছোট করেছি। 16 ডিসেম্বর যখন মিত্রবাহিনী নিয়াজির গুহায় যায়, তখন একমাত্র বাঙালি হিসাবে আমি ছিলাম, আর 3 জন ভারতীয়, 2 জন ব্রিগেডিয়ার, 1 জন মেজর জেনারেল ছিলেন। মেজর জেনারেল নাগরা, ব্রিগেডিয়ার সানসিং, ব্রিগেডিয়ার ক্লের, আর এই দুর্ভাগা এখনো বেঁচে আছে, আমি ছিলাম। এটা বলা হয় নাই, সরকারিভাবে চাপিয়ে যাওয়া হয়েছে বলেই আজকে নরেন্দ্র মোদীর পক্ষে এটা বলা সম্ভব হয়েছে যে 16 ডিসেম্বরের বিজয় শুধু ভারতীয় বাহিনীর বিজয় না। ভারতীয় বাহিনী কোনোদিন কোনো যুদ্ধে জয়লাভ করে নাই, একমাত্র 71-এর মুক্তিযুদ্ধে ছাড়া। এবং এই জয়লাভের কারণ হচ্ছে বাংলাদেশের লাখ লাখ মানুষ রক্ত দিয়েছে, লাখো মুক্তিযোদ্ধা ভারতীয় বাহিনীর ছায়ার মতো ভারতীয় বাহিনীর সঙ্গে থেকেছে, আগে থেকেছে, পিছনে থেকেছে, যে জন্যে ভারতীয় বাহিনী জয়লাভ করেছে। এবং সেই সময় আমি ভারতীয় বাহিনীকে দেখেছি, তার মধ্যে কোনো ত্রুটি দেখি নাই যে মুক্তিযোদ্ধাদের আগে ঠেলে দিয়ে ওনারা পাছে, অথবা মুক্তিযোদ্ধারা বলির পাঠা হোক, এরকম করতেও দেখিনি। দল হিসেবে এখন আওয়ামী লীগের যিনি প্রধান তিনি দেশ ছেড়ে অন্য দেশে আছেন, আশ্রয় নিয়েছেন, এবং নেতাকর্মীরাও অনেকেই পলাতক আছেন। আপনি আসলে আওয়ামী লীগের দল হিসেবে রাজনৈতিক ভবিষ্যৎ কি দেখছেন? আওয়ামী লীগ একটা পোর খাওয়া দল। আওয়ামী লীগের জন্ম হয়েছে সংগ্রামের মধ্য দিয়ে। একথাও বলবো, শেখ হাসিনা আওয়ামী লীগ করে নাই, শেখ হাসিনা লীগ করেছে। আওয়ামী লীগের জন্মদাতা পিতা হচ্ছে
মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। এরপরে হোসেন শহীদ সোহরাওয়ার্দী আওয়ামী লীগকে চালিয়েছে। এরপরে নেতা হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার সঙ্গে অনেকেই ছিলেন, তর্কবাগীশ ছিলেন, অনেকেই ছিলেন। 1957 সালে কাকমারিতে মহাসম্মেলন হয়েছিল। তখন আওয়ামী লীগের সভাপতি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। সেইখানে প্রশ্ন উঠেছিল যে দলের কোনো নেতা সরকারে এবং দলে একসাথে দুই পদে থাকতে পারবেন না, যে কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেইখানেই প্রাদেশিক সরকারের উনি মন্ত্রী ছিলেন, মন্ত্রী পদে পদত্যাগ করেছিলেন। উনি শুধু আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল ছিলেন। আবার এদিকে গত 40 বছর নাকি আরো বেশি হবে শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি। 16 বছর 15.5 বছর উনি প্রধানমন্ত্রী ছিলেন। তাহলে বাপের যে চাওয়া, বাপের যে আদর্শ, সেটা পরিপন্থী কাজ করেছেন। অন্যদিকে ওবায়দুল কাদের সেতুমন্ত্রী ছিলেন, অন্যদিকে উনি সেক্রেটারি ছিলেন। এরা একজনও রাজনৈতিকভাবে বঙ্গবন্ধুর আদর্শকে বহন করে নাই। তারা নিজেরাই নেতৃত্ব কর্তৃত্ব করতে চেয়েছে। আমি এখানে আপনাকে স্পষ্ট করে বলবো, যারা আন্দোলন করেছে এবং এখনো কথা বলছে, আওয়ামী লীগ আর হাসিনা এক করে তারা ভালো করছেন না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর শেখ হাসিনাকে এক করে তারা খুব সুবিধা করতে পারবেন না। স্বাধীনতা আর শেখ হাসিনাকে জড়িয়ে ফেলে, মুক্তিযুদ্ধ এবং শেখ হাসিনাকে জড়িয়ে ফেলে লাভবান হবেন না। তারা তো আসলে গত 16 বছর এটাই পোট্রে করেছেন যে স্বাধীনতার একমাত্র পক্ষের শক্তি। সেই জন্যই আজকে রাস্তায় পড়েছেন। আওয়ামী লীগকে আবার ব্যাক করতে পারবে মনে করছেন রাজনীতিতে? নিশ্চয়ই। একটা রাজনৈতিক দল তার যদি স্ট্যামিনা থাকে, কেন পারবে না? কিন্তু শেখ হাসিনা পারবে না। শেখ হাসিনাকে পারতে হলে 15 বছর সংগ্রাম করতে হবে। তার জন্য হয়তো জেলেও যেতে হতে পারে, বিচার হবে, তার ফাঁসি হবে, আবার সেখান থেকে বেরিয়ে আসবে। তাহলে সেই সময় তো আপনাকে ঘানি টানতে হবে। সে ধৈর্য যদি থাকে, এবং সে সময় পাবে না। ওনারও 80 আমারও 79, সেই জন্য ওরকম সময়। অনেক ধন্যবাদ আপনাকে। অন্য মানুষে পেতে পারে। যেমন এটা কি পরিবারতন্ত্রই থাকবে নাকি অন্য জায়গা থেকে কেউ এসে? পরিবারতন্ত্রের বাংলাদেশে কোনো জায়গা নেই। এতদিন তো চলে এসেছে। ওই অতদিন চলবে, অতদিনই তো শেষ কথা না, অতদিনে তো কিয়ামত না। সেই জন্য বলছি, জনগণতন্ত্র চলতে দেন মানুষের। আজকে যিনি রাস্তার ফকির, কালকে বাদশা হবে। এটাকে মেনে নেবেন, দেখবেন দেশ সুন্দর চলবে। আপনি রাজার ঘরে জন্ম নিয়েছেন, রাজা হবেন, এটা কোনো ন্যায়সঙ্গত কথা না। স্যার অনেক ধন্যবাদ। একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ প্রশ্নটি তরুণ প্রজন্মকে নিয়ে করতে চাই। তারা যে এখন রাজনীতিতে মোটামুটি একটা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করছেন, অন্তর্বর্তীকালীন সরকারে তাদের উপস্থিতি রয়েছে, তারা রাজপথে রয়েছেন, দেশ সংস্কারের নানা বিষয়ে তারা কথা বলছেন। এই ব্যাপারটিকে আপনি কিভাবে দেখবেন, তাদের কর্মকাণ্ডকে যদি মূল্যায়ন করেন? নতুনরাই রাষ্ট্র চালাবে, দেশ চালাবে, এটা প্রেশার দিয়ে চালানো যাবে না। কোনো কোনো জায়গায় গিয়ে মিছিল করলাম, কাউকে চাপ দিলাম, এরকম নয়। তাদের নিজস্ব আদর্শ চিন্তা ভাবনা নিয়ে তাদের মানুষের সামনে যাওয়া দরকার, এবং মানুষের মন জয় করা দরকার, মানুষকে জয় করা দরকার। মানুষ দখল করা বড় সহজ, জয় করা খুব কঠিন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, এবং চ্যানেল আইকেও ধন্যবাদ। আপনাদের মাধ্যমে দেশবাসীকে বলবো, কোনো ক্রমেই হতাশ হবেন না। বাংলাদেশ এর চেয়ে অনেক কঠিন সময় পার করেছে। ইনশাআল্লাহ, আল্লাহর রহমত থাকলে আমরা এই দুর্যোগও পার করে যাব, এবং সামনে সোনালী সূর্য উঠবে। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এই আশার কথাটি বলে সোনালী সূর্যের অপেক্ষায় সুন্দর বাংলাদেশ কামনায় শেষ করছে আজকের RICL TMX স্ট্রেট কাট। আবার দেখা হবে, আবার কথা হবে।